সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব 21শে আগস্টের সেই ভয়াল দিনের স্মৃতি নিয়ে কথা বলবো। এ বিষয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আরও আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। জনাব মমতাজ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার আহত হয়েছিলেন, সেই স্মৃতির কথা শুনবো আপনার কাছ থেকে। কিন্তু আমার জিজ্ঞাসা, এই 21শে আগস্ট এর ঘটনা কি দেশের রাজনীতিতে কোনো স্থায়ী বিভেদ তৈরি করেছে? শুনতে চাই আপনার কাছ থেকে। দুজন বিজ্ঞ আলোচক, সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা আগস্ট মাস, এমনিতেই শোকের মাস আমরা বলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার সাথেই আর একটি শোকাবহত দিন যেটা আপনি বললেন, 21শে আগস্ট, আজকে সেই দিনটি। এবং এটা মানব সভ্যতার ইতিহাসে একটা জঘন্য দিন। যেমন জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা কেন্দ্র কারাগারে হত্যা, এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যা মা বোনদের উপর যে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, দর্শন করা হয়েছিল, তার চেয়ে কোনো অংশে কম নয় 21শে আগস্টে যে গ্রেনেড হামলাটা। একটি দলের একটি শান্তি, সেদিনকে একটি শান্তি মিছিল এবং শান্তি সভা ছিল, আমি সেই সভায় উপস্থিত ছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী, সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন। উনি বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখার শেষ মুহূর্তে আমি ট্রাকের উপরেই ছিলাম, ওনার ঠিক পিছনে, একটু পিছনে ছিলাম। তো উনি যখন বক্তব্য শেষ করলেন, ঠিক সেই সময় উনি নামছিলেন, এক পা দিলেন নিচে নামবেন, এমন সময় আপনাদের ফটো সাংবাদিক গোর্কি এসে বলল, আপা আমি ছবি নিতে পারি না, আমি একটা ছবি নেব। আপা তখন আবার এক পা পিছনে উঠে আবার ট্রাকে উঠলেন, ছবিটা নিলেন, নামলেন। সিঁড়ি থেকে নেমেই যখন ওনার জিপটার কাছে, পাশেই জিপটা ছিল ওনার, সেখানে উঠতে যান, তখনই গ্রেনেড নিক্ষেপ করা হলো। বেশ পরপর কয়েকটা গ্রেনেড নিক্ষেপ হলো। আমি ঠিক তার পিছন থেকে একটু দূরে নামছিলাম, সিঁড়িতে নামছিলাম, যখন নেত্রী দেখলাম গ্রেনেড হামলা হলো, নেত্রী আস্তে আস্তে ক্রলিং করে আস্তে আস্তে উনি ঢুকে গেলেন এবং ওনাকে যে নিরাপত্তা মাহবুব দরজা খুলে দাঁড়িয়েছিল, সে গ্রেনেড হামলায় নিহত হয়েছে, আপনি জানেন। তো সেদিন সময় হানিফ ভাই সহ, মায়া সহ, আরও অনেকে, নজিব সহ, ওনাকে প্রথমে যারা ওনাকে বেশি কাছে ছিলেন তারা ওনাকে ঘেরাও করে রেখে ফেলেছিলেন যাতে ওনার প্রাণ রক্ষা করার জন্য, এবং ওনাদের গায়ে প্রচণ্ড গ্রেনেড লেগেছিল। হানিফ ভাই আপনি জানেন, তিনি সেই গ্রেনেডের হামলা পরে থেকে তার যে আহত হয়েছিল, তার মাথায় ব্রেনে যে গ্রেনেড স্প্রিংটা ছিল, সে কারণে তিনি প্রপার চিকিৎসা করতে পারেননি। তো আমি একটু পিছনে ছিলাম, যখন গ্রেনেডগুলো পড়ছিল একটা পর একটা, নেত্রী জিপটা চলে গেল, আমি তখন ট্রাকের উপর শুয়ে পড়েছিলাম। আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ জলিল সহ আরও অনেকে, জিলুর রহমান সহ অনেকেই সেখানে ট্রাকের উপরে ছিলেন। তো ভাগ্যক্রমে তারপরে যখন নিচের দিকে নামার চেষ্টা করলাম, নামলাম, আমি ট্রাকের নিচে নামলাম, নেমে আমি একটা ওই চাকার পিছনে আশ্রয় নিতে চেষ্টা করলাম। দেখলাম একটা পুলিশ তার রাইফেল নিয়ে, তার গায়ের অজস্র রক্ত পড়ছে সমানে, তার কাছে পাশে দেখি যে চাকার ঠিক ছোট ট্রাক একটার চাকার পিছনের চাকার পাশে একটা গ্রেনেড পড়ে আছে। আমি আরও ভয় পেলাম। তা বাবা ভাবলাম এতক্ষণ যখন ফুটে না, একটা যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ হয়েছিল, তো একটা এত সেকেন্ডের মধ্যে এটা ফুটতে হয়, যদি না ফুটে তাহলে ধরে নিতে হবে যেটা ফুটবে না। তারপরে যখন এত সেকেন্ড হলো, আমি ভাবলাম যে না, এটা যখন ফুটে নাই তো এত নিরাপদ। ইন দ্য মিন টাইম শেখ সেলিম, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং মাননীয় সংসদ প্রাক্তন মন্ত্রী,
উনি হঠাৎ চিৎকার করে উঠলেন, বাঁচাও বাঁচাও। তো সেই সময় হঠাৎ যেমন কবরে নীরবতা যেমন থাকে, একদম মনে হচ্ছিল কোনো সাউন্ড নেই, হঠাৎ সবাই উঠে বাঁচাও বাঁচাও করে একটা চিৎকার ওটা, এবং সেলিম ভাই দৌড়ে পাশে বঙ্গবন্ধু ভবন অ্যাভিনিউর বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংয়ের ভিতরের দিকে দৌড়াতে, আমি ওনাকে দেখে আমি দৌড়াতে আমি বেরোলাম ওখান থেকে। বেরোইয়া দেখি যে হাত একদিকে, পা একদিকে, মাথা দিয়ে রক্ত, মগজ বেরোচ্ছে, পাড়ে দৌড়ে যাচ্ছি। এমন সময় সবাই দৌড়াদৌড়ি, কাকে কে বাঁচাবে, কাকে কে ধরবে। এমন সময় আবার দেখি যে বুলেটের শব্দ, গুলির শব্দ। একটি পর্যায়ে আমরা যখন ভিতরের দিকে আশ্রয় নিলাম, পরে শুনি টিয়ার গ্যাস, পুলিশ। আমাদের এক ফটো সাংবাদিক, আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম, আমার নামটা তার মনে নেই, সে আসলো। সে এসে বললো, আপনাকে এবং সেলিম ভাইকে আমি আমার মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাই। আমার তো খেয়াল ছিল না যে আমার পিছন দিয়ে যে এত ব্লিডিং, রক্ত পড়ছে। কারণ আমি যখন এইভাবে নেত্রীর কাছে যাচ্ছিলাম তখন গ্রেনেডগুলো পড়ছিল, এবং গ্রেনেড স্প্রিন্টারগুলো আমার পিছনে লেগেছিল। হ্যাঁ, কয়েকটা গ্রেনেড প্রায় 10-12টা ভিতরে ঢুকেছিল শরীরের ভিতরে, আর বাকি বেশ 15-20টা আমার চামড়ার উপরে এবং মাথা চামড়ার উপরে লেগেছিল। যখন দেখলাম, আমার গায়ে একটা কালো রঙের জামা ছিল, আমার রক্ত যে পড়ছে আমি বুঝতে পারছিলাম না। উনি নিয়ে গেলেন মেডিকেল কলেজে, ঢুকা যায় না সেই অবস্থায়, ডাক্তার নাই, কিছু নাই, সে কী বিভৎস অবস্থা। সেখান থেকে আবার সমরিত হাসপাতালে গেলাম, সেখানে ঢুকতে পারি না, সিঁড়িতে আহত। দেন 24 জন আইবি রহমান সহ সেদিন নিহত হলেন, প্রায় 5 শতাধিক আহত হলেন। এখনও প্রায় শতাধিক যারা বিভিন্ন গ্রেনেড হামলায় পঙ্গুত্ব নিয়ে আজকে জীবনযাপন করছে। আমার শরীরে এখনও স্প্লিন্টার আছে, আমি প্রপার চিকিৎসাও করতে পারি না। যে অবস্থা আছে ওগুলা করতে গেলে সমস্যা আরও সৃষ্টি হবে, ডাক্তার আমাকে বলছে। আমি ব্যাংককে গিয়েছিলাম, প্রাথমিক অবস্থায় আমি দিল্লি অ্যাপোলোতে, আমি ওবায়দুল কাদের আজকের সেক্রেটারি, আব্দুর রাজ্জাক ভাই, আমাদের জেনারেল তারেক রহমান, বাহাউদ্দিন নাসিম, তারপর আরও অনেকেই যারা সেখানে চিকিৎসা নিয়েছিলাম, যেগুলো সম্ভব ছিল গ্রেনেড বের করার, সেগুলো বের করেছিল। আমি শুধু বলতে চাচ্ছি যে এই যে একটা জঘন্য একটা সমাবেশে, একটা দলের রাজনৈতিক সমাবেশ, সেই সমাবেশটা ছিল আরও শান্তির জন্য। তোর সময় ব্রিটিশ হাই কমিশনারের উপর গ্রেনেড হামলা হয়েছে, আরও কয়েকগুলো জায়গায় কিবরিয়া সাহেব নিহত হয়েছেন তার আগে, আহসানুল্লাহ মাস্টার সহজে, এই সমস্ত কিছু নিয়েই সেই সমাবেশটা ছিল। আসলে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই গ্রেনেড দুঃখজনক হলো যে সেই দিন তারা চেষ্টা করেছিল যেমন বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন নেতৃত্বহীন করা, জাতীয় চান্নাতাকে নেতৃত্ব, ঠিক একই প্রচেষ্টা ছিল 21শে আগস্টে গ্রেনেড হামলা করে, যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বকে, প্রথম শ্রেণীর নেতৃত্বকে নিঃশেষ করে দেওয়ার জন্য। এবং এইটা যে মানব ইতিহাসে একটা জঘন্যতা, এবং তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন বিএনপি, এবং এই গ্রেনেড হামলা নিয়ে সংসদে আলোচনা করার পর্যন্ত সুযোগ তারা দেয়নি। এমন কথা বলেছেন যে গ্রেনেড নাকি শেখ হাসিনা নিজেই বহন করে নিয়েছে, এই কথা বলেছেন। এর চেয়ে মানে জঘন্যতম ঘটনা বর্তমান সভ্য দুনিয়া হতে পারে না। জনাব হাবিবুর রহমান হাবিব, শুনতে চাই আজকে এই গ্রেনেড হামলা নিয়ে রাজনৈতিক কিছু কথা এসছে, আমরা ওই আলোচনায় যাব, কিন্তু তার আগে আমি যেটি প্রশ্ন করেছিলাম মমতাজ হোসেনের কাছে, যে 21শে আগস্টের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বিভেদের তৈরি করে দিয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে স্থায়ী শব্দটা ব্যবহার করে স্থায়ী একটা বিভেদ তৈরি হয়েছে কিনা। আপনার মাধ্যমে এনটিভির সামনে দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার সদ্য মমতাজ ভাইকে আমার সশ্রদ্ধ সালাম, এবং আমার ভাই পকেট ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা সেদিন নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এখানে আমার কাছে খুব স্পষ্ট বক্তব্য, সেটি হলো এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা স্থায়ী বিভেদ সৃষ্টি করেছে আমি এটা বলবো না, তবে ক্ষত তো হয়েছে। তার কারণ ধরুন 1/11 যখন আসলো, এর তো 21শে আগস্টের পরেই, তখন দুই নেত্রীকেই যখন জেলখানায় নিয়ে গেল, প্রথম নিয়ে গেলেন আজকে প্রধানমন্ত্রীকে, বেগম খালেদা জিয়া সেদিন বিবৃতি দিয়েছেন, তারপরে ওনাকে নিলেন। আর আমার স্পষ্ট মনে আছে যে আমি যে বক্তব্যগুলি যখন করতাম, দুই নেত্রীর মুক্তি চাইতাম, আমরা অনেকেই যারাই আমরা বক্তব্য করতাম। তো স্থায়ী যদি ক্ষত হতো তাহলে তো আমরা আজকে প্রধানমন্ত্রীর নামে বক্তব্য দিতাম না, তার পক্ষে বক্তব্য দিতাম না।
এবং 111 ভিতরে 2007 সালে যখন কঠিন অবস্থা, আমার ঘর থেকে বেরোতে পারে না, সেই সময় 111 সরকারকে সমর্থন করে বক্তৃতা দেওয়ার জন্য আজকে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, প্রতিযোগিতা করতে হয় কত বেশি কে মইনুল আহমেদ ফখরুদ্দিনকে ইয়াকে মাসুদ্দিনকে খুশি করতে পারে, এবং যা তা বলতো বিএনপি সম্বন্ধে, আমেরিকান নেতাদের সম্বন্ধে বলতো। তো সেই সময় আমাকে হঠাৎ করে, আমার একটা আলাদা সন্তান ছিল হাসপাতালে, বেরিয়ে হবে এখানে দুলা সানা দুলা, এই এনটিভির আরেকটা সংগঠন RTV, আমাকে ডাকলো, আমি আসলাম। আমি এসে আমাকে প্রথমেই বলা হলো যে এখানে দুইটা কথা আপনাকে বলতে হবে, 111 সরকারকে সমর্থন করতে হবে, -2 ফর্মুলাকে সমর্থন করতে হবে। আমি বললাম আমি কোনোটাই পারবো না, আমি চললাম। যদি একক প্রোগ্রাম ছিল, লাস্টে পর্যন্ত আচ্ছা ঠিক আছে, আপনার বললে এখান থেকে আপনি যেতে পারবেন কি না সেটা আমি জানি না, দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে। তো সেদিনও আমি স্পষ্টভাবে বলেছিলাম, আগে আজকে প্রধানমন্ত্রীর ঘটনাবহুল জীবনী সব বললাম, পরে দেশনেত্রী বেগম খালেদার পক্ষে বললাম, তাহলে তো আমার বলার কথা ছিল না। এবং আমি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন কথা বলেছি, ওই সময় অনেকে তো কথা বলতো না, তখন উনি আমাকে বলেছেন যে ঠিক আছে তুমি একটু ওনার সাথে কথা বলো, যে কোনোভাবেই হোক একটা কথা ব্যবস্থা করো। আমি চেষ্টা করেছিলাম যে কোনো মাধ্যম দিয়ে, কিছুটা কথা হয়নি তা না, তখন একই সুরে তখন আমরা কথা বলেছি এটা। তারপরে যদি আপনি আসেন যে এই যে 2014 সালের নির্বাচনের আগে উনি যখন টেলিফোনে কথা বললেন, আমরা তো শুনছি, একেবারেই যদি স্থায়ী হতো তাহলে তো ওই সময় কথাটা হতো না, ফোনও করতেন না। তো ওই সময় কথাটা হরতাল ছিল, বেনির পক্ষ থেকে বললাম, ম্যাডাম বললেন যে হরতালের পরের দিন আমি বলব। উনি বললেন যে না আজকেই বসেন, হরতাল প্রত্যাহার করেন, কালকে আপনি হরতাল প্রত্যাহার করেন। এইটাই তো, কারণ এত যুক্তি তর্ক হতেন, ফোনও করতেন না। তাই মনে করি যে এটা স্থায়ী না, তবে দুঃখজনক বা ক্ষত অবশ্যই হয়েছে। এর যদি আমি গভীরে গিয়ে কথা বলতে পারি, এর চেয়ে কঠিন, নির্মম, নৃশংস ঘটনা ঘটেছিল চট্টগ্রাম লালদিঘির ময়দানে। সেটা সামরিক, মানে এই দেশের মানুষের পয়সার টাকা, ট্যাক্সের টাকা, বিডিআর পুলিশ নির্বিচারে লালদিঘির ময়দানে গুলি করে 25 থেকে 30 জনকে হত্যা করেছে। এই 24 জনের চেয়ে বেশি ওই সংখ্যাটা। এবং এই 25 জন যাহা ওনারা ওনাদের দাফন কাফন করার সুযোগ হয়েছে, কিন্তু এই 24 জনের, কিন্তু ওই যে 25-30 জনের কিন্তু সংখ্যাও একেবারে নির্ধারিত না। কারণ দাফন করা হিন্দু হলে পরে সে সৎকার পায় নাই, মুসলমানও পায় নাই, খ্রিস্টানও পায় নাই। ওখানে খ্রিস্টানও মারা গেছে, আমি জানি, অনেক নাম জানি। ঠিক কে করলো? কে করলো? সরকারি টাকা দিয়ে গুলিবন্ধ কে করলো? হোসেন মোহাম্মদ এরশাদ। তো এইরকম সেদিনও তো মেরে ফেলতে চেয়েছিল, সেখানে তো অনেকগুলি মানুষ মারা গেছে। হয়তো আইবি রহমানের মতো অত বড় কেউ মারা যায়নি, কিন্তু মারা তো গেছে, সংখ্যা তো কম না। তো সেই এরশাদকে যখন এই সরকার আপনার বিশেষ দূত বানায়, তারপরে আপনার বিরোধী দলের নেতা বানায়, তার দলকে মন্ত্রিত্ব দেয়, একসাথে নির্বাচন করে, তাহলে পরে তো এই গ্রেনেড হামলার কারণে বিএনপির সাথে যত দূর সম্পর্ক, ওইটার সম্পর্ক আরও বেশি হওয়ার কথা। কারণ সরাসরি সরকারের বাহিনী এটা করেছে, মানুষের ট্যাক্সের টাকায় দিয়ে। শেষ করি একটু শেষই করি, অল্পকে শেষ করতেছি। আর এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা, এই হামলাটা সরকারের পক্ষ থেকে করে নাই, সরকারের গুলিবন্দি খরচ হয় নাই, সরকারের পয়সা খরচ হয় নাই, বরঞ্চ এইটি সরকারের কাছে পারমিশন চেয়েছিল মুক্তাঙ্গনে, সেখানে সরকার পারমিশন দিয়েছিল, জনসভা করার অনুমতি দিয়েছিল, মাইক ব্যবহার করার অনুমতি দিয়েছিল, এবং সরকারের পক্ষ থেকে যত ধরনের প্রোটেকশন দেওয়া, নিরাপত্তার সব ব্যবস্থা করেছিল। শেষ করে কতগুলো থামাতে না, পরে আমাকে সময় কম দেন, সব প্রোটেকশনের ব্যবস্থা করেছিল। কিন্তু কার কারণে, কী কারণে এই জায়গায় প্রোগ্রাম না করে হঠাৎ করে, এখানে তো পুলিশ বাধা দেয়নি, মারধর করেনি আমাদের যেমন করে, তো হঠাৎ করে ওখানে গেলেন কেন? ওখানে যেখানে গেলেন, আমি আপনাকে বলি দায়িত্ব নিয়ে, 2018 সালের প্রথম আলো আপনি দেখেন, 21 আগস্ট পরিষ্কারভাবে ওই গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ধরা পড়ছে, তার সাক্ষাৎকার কি বলেছে, যে তা আমরা আগের দিন রাত্রে 20 তারিখে 20 আগস্ট আমরা বঙ্গবন্ধু এমনিতে রেকি করতে গিয়েছিলাম। তা আমাকে প্রশ্ন করেছিলাম, এখন রেকি করে ক্লাব, এখানে তো মিটিং হবে না, মিটিং তো হবে মুক্তাঙ্গনে, এখানে কেন? তো না, আওয়ামী লীগ এখানেই আসবে। আমি আজকের দিনে দাবি করব, তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করার পাশাপাশি দাবি করব, কে কারা এই মুক্তাঙ্গন থেকে ওখানে নিয়ে গিয়েছিল, এবং কারা বা কে ওদেরকে বলেছিল যে এখানেই হবে, এখানে তোমরা ব্যবস্থা নাও। শেষ কথা বলি,
যদি এই মুক্তাঙ্গনে ওই দিনের সমাবেশটা হতো, এই জঙ্গিরা কোনোভাবেই এইভাবে গ্রেনেড নিক্ষেপও করতে পারতো না, এইভাবে নিরাপদে যেতেও পারতো না। তো এই গ্রেনেড হামলা নিন্দনীয়, কিন্তু ওই ঘটনাটা কারা ওখানে নিয়ে গেল সেটা আমেরিকার এখন খুঁজে বের করার সময় এসেছে বলে আমি মনে করি। আর মন্তজ যে কথাটা বললেন, হ্যাঁ সংসদে আলোচনা হওয়ার দরকার ছিল, বা আরও যেগুলো দরকার ছিল, যেমন গাড়ি চেক করতে চেয়েছে, গাড়িটা চেক পরীক্ষা করতে দেয়নি। এফবিআইকে তদন্ত করতে বলা হয়েছিল, এফবিআই তদন্ত করে আমেরিকা রাজি হয়নি। বিএনপির পক্ষ থেকেও তাহলে করার কি আছে, গাড়ি চেক করতেও পারবো না, এফবিআইকে দিয়ে তদন্ত করবো সেটাও পারবো না। তবে ভালো হতো সংসদে আলোচনা করে চুলচেরা বিশ্লেষণ করে এই জঙ্গিদের সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। সরকার যেটার সাথে জড়িত না, আজকে সেটা করলে আজকে বিএনপির উপরে দোষটা দিতে পারত না। জি, জনাব আবু হেনা রাজ্জাকি, আপনার কাছ থেকে শুনতে চাই যে 21শে আগস্ট এই গ্রেনেড হামলার মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ মামলা, কিন্তু আমরা যেটি দেখলাম যে এই গ্রেনেড হামলার মামলার আপিলের শুনানি এখনও শুরু হয়নি, যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন যে তারা সব কিছু প্রস্তুতি আছেন, খুব শীঘ্রই শুরু হবে। তো এতদিন কেন এই বিচার প্রক্রিয়া রাখছে? আপনি তো একজন আইনজীবী, কি বলবেন? দেখুন, সরাসরি তো এটা বলা খুব কঠিন বিষয়, তবে যে আমার আলোচক দুজন যে বিষয়টা আপনি প্রশ্ন রাখছিলেন তাদের কাছে, দেখুন স্থায়ী বিভেদ তৈরি করছে কিনা একটা কথা আপনি আনছেন। পাশাপাশি এখানে জাজমেন্ট একটা অলরেডি হয়ে গেছে, সুপ্রিম কোর্টের না হোক, নিম্ন আদালতের রায় হয়েছে, হাইকোর্ট পর্যন্ত হয়ে গেছে, এখন এটা সুপ্রিম কোর্টের পেপার বুকটুক প্রস্তুত হয়েছে। বিষয়টা হচ্ছে এই মামলাটা, এই ঘটনাটা ঘটলো কিন্তু 2004 সালে। 4 সালে ঘটনাটা ঘটার পর কিন্তু কোনো একজন সাব ইন্সপেক্টর একটা মামলা করতে গেছি, মামলা করেছে, কিন্তু তারপর আবার আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ মামলা করতে গেছে। আমি যতটুকু জানি তাদেরকে মামলা করার সুযোগটা দেয়া হয় নাই। তো 4-এর পর 5-এ কিন্তু আবার একটা 63 জেলায় অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছে, এটা আপনাদের বোধহয় মনে আছে, 17 আগস্ট। 17 আগস্ট। তো 4, 5 আর 15 আগস্টে গেলাম না, ওটা তো আরো মর্মান্তিক বিষয়, ওটা আমি টানলাম না, যেহেতু দরকার নাই, উনি বলেছেন। 4-5 মিলে আসলো 6-এর শেষের দিকে এসে বললো 111 আসার পর কিন্তু এই মামলার পুনঃ তদন্ত শুরু হলো। পুনঃ তদন্ত হয়েছে, আয়ু চেঞ্জ হয়েছে, নানান চড়াই উতরাই পার হয়েছে, তারপরে কিন্তু একটা জায়গায় আসছে, তার ভিত্তিতে কোর্ট জাজমেন্ট দিছে। এখন পিছনে যা কিছু থাকুক, কি আছে না আছে, সেটা কিন্তু আমাদেরকে এখন আর কোনো মুখ্য বিষয় নয়, কারণ অলরেডি একটা জাজমেন্ট হয়েছে। তারপরে উচ্চ আদালতে গিয়ে জাজমেন্ট থাকবে কি থাকবে না, কি চেঞ্জ হবে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু যখন এই ঘটনা ঘটলো, বোমা বিস্ফোরণের ঘটনাটা ঘটার পরে, আমি যতটুকু জানি এর পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিং সাহেব আমাদের আজকের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন, এবং আরও করেছেন সোনিয়া গান্ধী, আরও করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী, এবং সম্ভবত তুরস্কের প্রধানমন্ত্রী। অর্থাৎ বিষয়টা তখন আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে গেছে, মানে সবার দৃষ্টি কাটছে। এবং এই যে আন্তর্জাতিক যে স্টেপিংগুলো, সেটা ওই মুহূর্তে তো ভিকটিম শেখ হাসিনা, গং, আর তো কেউ ভিকটিম না। এখন বোমকে ফেলছে না ফেলছে বড় কথা না, গ্রেনেড কি ফেলছে না ফেলছে এটা তো আমরা জানি না, কিন্তু ভিকটিম তো হয়েছে তখন আওয়ামী লীগ, যেখানে আইবি রহমানের মতো একজন, আমি যদি তার নেতৃত্ব বটি, প্লাস জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ, উনি একজন ভালো তৎকালীন সময়ের নেত্রী, মারা গেছেন, এটা সাংঘাতিক কষ্টদায়ক, কোনো সন্দেহ নাই। তার সাথে কিন্তু বিদেশের একটা ইনভলভমেন্ট হয়ে গেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই যে টেলিফোন করে তার প্রতি একটা সফটনেস, এটার মানে কিন্তু যে ওই বিষয়টাকে লাইক করে নাই, পছন্দ করে নাই, এরকম হত্যাযোগ্যটা, এটা হত্যাযোগ্য তো কেউ পছন্দ করে না, আমরাও করি না, এটার কোনো সুযোগই নেই, রাইট, সুযোগই নাই। তার পরিপ্রেক্ষিতে যাই হোক, ফাইনালি বিচার একটা হলো। বিচার হওয়ার হলো কিন্তু 2018-তে এই জাজমেন্টটা হইলো, মানে 2004-এর ঘটনা 2018, মানে অলমোস্ট 14 বছর পর। এই যে 18 সাল পর্যন্ত জাজমেন্ট হইলো, সেখানে তো একটা প্রশ্ন আসেই, এত দেরি কেন হইল? এখন আবার চলতেছে অ্যাপিল প্রসিডিউর। এখন আমি যে জায়গাটা আসতেছি, যদিও আমি প্রাসঙ্গিক মনে করতেছি যে আপনি বলছেন বিভেদ সৃষ্টি করছেই না, আজকে কিন্তু যেমন ধরেন আরেকটা ঘটনা আমি যদি বলি, আজকে আমার দেশে সুইস রাষ্ট্রদূত আসছিল, সুইস রাষ্ট্রদূত, ওনার সাথে একটা বিষয়ে কথা হয়েছে যে সুইস ব্যাংকে কারা টাকা পয়সা রাখে। আমরা বলছি, যেই বলি না কেন বলছি যে উনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলছেন নাকি বড় কথা না, কিন্তু শিষ্টাচার বহির্ভূত, মানে কথাটা এভাবে না বললে অন্যভাবে বলা যায়, ফর ওয়ান্ট অফ ইনফরমেশন, উনি হয়তো কারেক্ট ইনফরমেশন পাননি বা কিছু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারপরে আসেন
আরেকজন আসছেন আমাদের যে মানবাধিকারের রাষ্ট্রদূত, উনি আসার পর যেমন হ্যাঁ আমাদের দায়িত্বশীল যারা মানুষ, আমি বলবো ওনারাও আছেন দায়িত্বশীলের মধ্যে, বলছে বিদেশি কোনো লোক এটা সমাধান করতে পারবে না। আমি যে জায়গাটায় যাচ্ছি আজকে কিন্তু আমার দেশে এসে ওই মানবাধিকারের যে উনি কিন্তু একটা গুম হত্যা এগুলো নিয়ে একটা প্রশ্ন তুলছেন একটা তদন্ত করার জন্য, সেটা হলো সঠিক তদন্ত এবং একটা কি বলে ন্যায্য দিয়ে করার কথা বলেছেন। আরো বলছেন অনেক কিছু। এখানে 3 জন মন্ত্রীর সাথে উনি পর্যায়ক্রমে আলাপ করেছেন, উনি বিভিন্ন সুশীল সমাজ সবার সাথে কথা বলছেন। মন্ত্রীদের ক্ষেত্রে যেমন বলা হয়েছে, আমার মনে হয় মূল পয়েন্টে আসি, যেতে হবে অনেক সময় মূল পয়েন্টই আসতেছি। অর্থাৎ দেখেন ওখানকার ঘটনায় বিদেশের একটা ইনভলভমেন্ট ছিল, অর্থাৎ শুভেচ্ছা বাটাক বা সিম্পেথি দেখার। আজকে কিন্তু গুম হত্যা নিয়েও কিন্তু শুভেচ্ছা বলেন সিম্পেথি বলেন বিষয়টা আসছে। এখন ওয়েটা হয়তো ডিফারেন্ট, স্টাইলটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু দুই ধরনের একই জিনিস কিন্তু আসতেছে এবং বিদেশিরা এর ভিতরে আলাপ করতেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একটা বিভেদ হয়তো বা রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে, সেটা সমাধানে খুব ভালো কথা, সেই দিকে আমরা তাকাই আছি। আর সুপ্রিম কোর্টের জাজমেন্টটা হোক, সেই জাজমেন্টটা ওই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি একটু পরে নেই, একটু শুনে আসি। জি, মতদে মানে কিছু বিষয় এসছে, শুনতে চাই আপনার কাছ থেকে। এটা প্রথমত যে জিনিসটা আপনি যেটা প্রথম আমাকে প্রশ্ন করেছিলেন যে বিভেদ, স্থায়ী বিভেদ, দেখেন এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা যাই বলি না কেন, আমাদের এই দেশে কেন, এই উপমহাদেশে কেন, সারা পৃথিবীতেই এই ধরনের হত্যাকাণ্ড, একটা রাজনৈতিক নেতা আর একটা রাজনৈতিক নেতাকে তার প্রতিপক্ষ থাকবে, মিটিং দল তার প্রতিপক্ষ থাকবে, মিটিং মিছিল করবে, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলবে, তাই বলে তাকে হত্যা করা হবে, গুম করা হবে, তা নিশ্চিহ্ন করা হবে এক নেতা। সেটা কোনো সময় কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভেবেছে শের বাংলাকে হত্যা করবে? শের বাংলা কি কোনো দিন ভেবেছে মৌলানা ভাসানীকে হত্যা? মৌলানা ভাসানী বঙ্গবন্ধু কোনো দিন ভেবেছে বঙ্গবন্ধুকে মৌলানা ভাসানী? সেই রাজনীতি ছিল না। আজকে যে রাজনীতিটা যে জায়গায় 21শে আগস্টে আপনার 15ই আগস্ট থেকে শুরু হয়েছে, 15ই আগস্ট যে 4 নেতা হত্যাকাণ্ড কেন্দ্রীয় কারাগারে প্লাস 21শে আগস্টে করুন, এইটা একটা রাজনীতি যাই আমরা বলি না কেন, রাজনৈতিক দলের ভিতরে একটা রক্তক্ষণ এটা হইতেই হবে, রক্তক্ষণ হইতেই হবে, এবং এটা একটা কিছুটা বিভেদ হইতে হবে। এবং আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ, আস্থা এবং একে অপরের প্রতি যে শ্রদ্ধা, রাজনীতি আমি করি, আপনি বিরোধী দল, আজকে হাবিব বিরোধী দল করছে, আমি একটা দল করছি, উনি একটা দল করছে, আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হই, একজনে আরেকজনকে যদি আমরা সম্মান না করি, একজন আরেকজন যদি হত্যা করতে চাই, হত্যার মাধ্যমে আমি ক্ষমতার আসতে দেয়, তাহলে তো আপনি বিভেদের সৃষ্টি হবেই। আর যে কথাটা আমি বলেছে যে মুক্তাঙ্গনের সভার কথাটা বলা হয়েছে, আমি সেই সভাটার সাথে প্রত্যক্ষ জড়িত ছিলাম বলে আমি বলছি, আমরা যে পারমিশনটা পেয়েছিলাম যেদিন সভা করা হয় সেদিন 12টা কি 1টার দিকে সেই চিঠিটা এনে আমলিক অফিসে দিয়ে গিয়েছিল। তখন সেই সময় আর স্টেজ করা মুক্ত কোনো অবস্থা ছিল না। তখন টেম্পোরারি একটা ট্রাক, মিনি ট্রাক জোগাড় করে একটা টেম্পোরারি স্টেজের মতো করে নেত্রী জননেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছে। পরে ঘটনাগুলো দেখেন, হত্যাকাণ্ডের পরে কি হলো, যে বিচারের কথা হাবিব বলেছে, সেখানে জর্জ মিয়ার নাটক আপনারা যারা সবাই জানি, জর্জ মিয়াকে হাজির করা হলো না, জর্জ মিয়া নামে এক ব্যক্তিকে, যে এটার সাথে কোনো সম্পৃক্তই নেই, সে কিছু জানেই না, একটা অসাধারণ মানুষ, তাকে সাজানো হলো এই হত্যাকাণ্ডের সাথে, তার জড়িতর কথা হলো। এবং আজকে যে উনি আছেন এই মামলা করতে গিয়ে আজকে তারেক রহমান সহ বিএনপি তৎকালীন নেতৃবৃন্দ যে সম্পৃক্ততা সেটা প্রমাণিত হয়েছে, এবং অনেকের ফাঁসি হয়ে আদেশ হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখন এইটা অ্যাপিলেট ডিভিশনে যেটা রয়েছে কার্যকরী, সেটা আইনের মাধ্যমে হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আমাদের যে কথাটা প্রথম বলেছেন সেই কথাটাই আমি আবারও বলি, যে যদি আপনি আমাকে প্রতিপক্ষ মনে করে আমাকে চিরজীবনের জন্য নিঃস্ব করতে চান, তাহলে তো রাজনীতি আগামী দিনের দেশের রাজনীতি থাকবে না, বিশ্ব হয়ে যাবে। তার সাথে বলি যে রাবি বলেছে যে বিএনপি যখন আমাদের নেত্রী কারাগারে ছিলেন, তারপরে বেগম জিয়া কারাগারে গেলেন, উনি বিবৃতি দিয়েছেন। আমাদের নেত্রী যখন কারাগারে, বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে, নেত্রী তার খাবার যে বাসাতে পারে সেটা উনি কিন্তু বেগম জিয়াকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং স্থায়ী বিভেদের তো আমি বললাম, স্থায়ী বিভেদ হতো। ভাই আপনি ছোট্ট করে বললে আবার একটু বিরতির সময় সেটা আমি বলি। প্রথম কথা হলো, আবার আসবো আপনার কাছে, আপনি বলেন। ঠিক আছে, প্রথম কথা হলো যে বিএনপি যদি মারতেই চাইতো তৎকালীন বিরোধী নেতাকে, তো 2004 সালের 21শে আগস্ট ঘটনা, তার ধর 5 সাল গেছে, 2006 সাল গেছে, এই 2 বছরকে মারতে পারতো না।
সুযোগ নিতে পারতো না? অ্যাটেম্প করা হয়েছে, একবারও অ্যাটেম্প নেয়নি, সরকারিভাবে কোনো অ্যাটেম্প নেয়নি। এতে প্রমাণিত এই হয় মারার প্রশ্ন আসবে কেন? আমি একজন না নেত্রীকে আমি কেন ওইটাই তো বলছি, আপনি মারার না, চেষ্টা করবেন? তাহলে এই যে এই যে মিথ্যা মিথ্যি যে আমি তো স্বীকার করেই নিলাম, ওই প্রক্রিয়াগুলো হলে ভালো হতো। কিন্তু বিএনপি যদি মারতেই চাইতো তাহলে 2004 সালের পর থেকে তো আরো 2 বছর সময় পেয়েছে। সেই 2 বছরের ভিতরে কি যে কোনো একজন মারতে পারতো না? এটা সরকার ইচ্ছা করলে কি মারতে পারতো না? বিরোধী দলের প্রোটেকশন দিকে ঠেকাতে পারতো? অতএব বিএনপি কোনোভাবেই মারতে চায় নাই, বিএনপির কোনোভাবে সম্পৃক্ত ছিল না। হরকাতুল জিহাদ এটা করেছে, এবং কেন আরেকটা প্রমাণ আওয়ামী লীগ করেছে, সে হলো মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দিল কেন আগেই। এই মামলা তো মুফতি হান্নান ছিল, তাহলে না, ফাঁসি এটা তো অন্য একটা মামলা। অন্য মামলা। এই মামলাটা রায়, এই মামলাটা শেষ না হওয়া পর্যন্ত, এই মামলাটা অনেক বড় মামলা, এই মামলাটা রায় শেষ না হওয়া পর্যন্ত, ফাইনাল না হওয়া পর্যন্ত মুফতি হান্নানকে জীবিত রাখা উচিত ছিল। সত্যের খাতির গেল, মুফতি হান্নানকে আঙ্গুল সমস্ত নুকে ফেলা যায়, বছরের পর বছর তাকে ইতে রেখেছে, তা পৃথিবীর ইতিহাসে এতদিন কাউকে রিমান্ডে রাখে নাই। মুফতি হান্নানকে জোর করে, এবং দেখেন মামলা হয়েছে 13-14 বার, কিন্তু এই মামলা নিয়ে কিন্তু চার্জশিট এটা দেওয়াটা একবারও তার গ্রহণ নামাজ নেই। 111-এর ভিতরে তারপর তার গ্রহণ নামাজ নেই। এই যে আপনার আবুল কাহার একজন আওয়ামী লীগের পক্ষের লোক, কোনো নমিশন চেয়েছিলেন, উনি অবসরে গিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত একজন অফিসারকে নিয়ে এসে এখানে তারেক রহমানের নাম ঢোকানো হয়েছে, যেটা একবার মহা অন্যায়ভাবে এটা ঢোকানো হয়ে তারেক রহমানকে অযথা জড়িত করা হয়েছে। প্রথম শেষ কথা বলি, আপনি পরে বিরতির পর আমাকে বলেন যে কোনো সরকার আজকে আওয়ামী লীগ এত নিষ্ঠুর আচরণ করছে বিএনপির উপরে, তারপরেও মনে করবো যে সরকার বিএনপির কোনো মিটিংয়ে গিয়ে গ্রেনেড হামলা করে বিএনপির লোককে মারতে চাবে না। এবং তাহলে যদি আমি বলি রমনা বটমূলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাহলে আওয়ামী লীগকে ওটা করেছে, ওদেরকে আওয়ামী লীগ অস্ত্র দিয়েছিল। আপনার শামীম ওসমানের নারায়ণগঞ্জের অফিসে হামলা করে 21 দিন মারা গেল আওয়ামী লীগের সময়, তাহলে ওটা কি আওয়ামী লীগ করেছে? তারপরে আপনার পল্টন ময়দানে এই কমিউনিস্ট পার্টির মিটিংয়ে, আপনার উদিসির মিটিংয়ে তো প্রথম হামলা হয় আওয়ামী লীগের। কিন্তু ওসব মামলায় কিন্তু তদন্ত না সেটা না, সবকিছু এর সাথে তারেক রহমান কোনোভাবেই, আমি বললাম যে 13-14 বার এটা পরিবর্তন করে, একবারও তারেক রহমান নামাজ নাই। আবুল কাহারকে অবসরপ্রাপ্ত একজনকে নিয়ে এসে তারপর তার এই নিয়োগ করার পরিপ্রেক্ষিতে পরে উনি তখন এটা তারেক রহমানের নাম ঢুকেছে। আমার তো কথার ভিতর দুইটা দিক তোমার যথেষ্ট। তো যদি সরকার তো বিএনপি তো ক্ষমতায় ছিল, মারার উদ্দেশ্যে তাহলে ওই 2 বছর ভিতরে মারতে পারতো। আর কোনোভাবেই যে বিএনপি জড়িত না, তারেক রহমান জড়িত না, মুফতি হান্নানকে তার আগেই ফাঁসি দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করছে যে মুফতি হান্নান তো একসময় কিন্তু বলে বসবে যে আমাকে জোর করে আমাকে দিয়ে করানো হয়েছিল। অতএব আমি বলি ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, আমি স্বীকার করতেছি বিএনপির আমলেও হয়েছে এটা। আর যে জজমের নাটক হয়েছে, আজকে পুলিশের যেমন আমি আজকে হাজিরা দিতে গেছিলাম, এটা আমাকে ধরে নিয়ে গেল এই চ্যানেল থেকে, চ্যানেল 24 থেকে, সেই মামলা আমি হাজিরা দিয়ে গেছিলাম, আর আজকে আগে আসেনি বলে হয়তো আমার হয়তো 1 মাসের ভিতরে জেলে যাওয়া লাগতো। তো এই দেশের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, অনেক সময় এই কাজগুলি তারা করেছে। ঠিক তেমনি একটা নাটক তারা জজমেন্ট আসছে, যদি সরকারের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু সরকারের এটা নজর রাখা উচিত ছিল। চার্জশিট কিন্তু দেওয়া যায় না, মামলা কিন্তু শেষ হয় নাই। কেন? জজমেন্ট নাটককে বিশ্বাস করে নাই বলেই কিন্তু বিএনপির আমাদের মুফতি হান্নানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে বিএনপি আসল ঘটনাটা বের করার চেষ্টা করেছিল। জনাব অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে একটু যাই। গত কয়েকদিন একটু ভিন্ন প্রসঙ্গে আমরা আলোচনা করি, যদি অন্য কোনো কার কথা থাকে 21 আগস্ট নিয়ে নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে আমরা যেটি দেখলাম, গত কয়েকদিন যাবতই ফরেন মিনিস্টারের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। আজকে দেখলাম যে হাইকোর্টে একজন আইনজীবী 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে তাকে পদত্যাগের আইনি নোটিশ পাঠিয়েছেন। শুনতে চাই আপনার কাছ থেকে। পররাষ্ট্রমন্ত্রী তো আসলে একজন বিজ্ঞ মানুষ, এবং নিঃসন্দেহে কি বলে এটাকে, উনি অনেক লেখাপড়া জানা মানুষ, এবং উনি সম্ভবত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন, অনেক কিছু ছিলেন উনি। তারপরে উনি সিভিল সার্ভেন্টও ছিলেন। সব কিছু মিলিয়ে উনি একটা সুপার কোয়ালিফাইড মানুষ আমি মনে করি। এখন উনি যে কথাগুলো বলছে, অতি সম্প্রতি অনেকগুলো কথা বলেছেন। একটা কথা বলছেন যে যাই হোক ওটা অপ্রাসঙ্গিক হলে এখন প্রাসঙ্গিক, যে দেশে বিদ্যুতের কোনো সংকট নেই উনি বলছেন। আবার বলছেন উনি আমরা এখন অন্যান্য দেশের তুলনায় বেহেশতে আছি। একদম সর্বশেষ বললেন যেটা, ভারতে গেছিলেন এবং ভারত সরকারকে বলে আসছেন এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা যা করা দরকার। এই যে কথাগুলো উনি বললেন,
এই কথাগুলি ব্যাপক আলোচনা হচ্ছে। এখন ভারত বলেন, আমেরিকা বলেন, সবার সাথে আপনার ডিপ্লোম্যাটিক রিলেশন ম্যান্ডেটরি। প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের ম্যান্ডেটরি ডিপ্লোম্যাটিক রিলেশন। ডিপ্লোম্যাটিক রিলেশন একটা ডিপ্লোম্যাটিক অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন, সেটা কিন্তু আরেকটা। ফ্রেন্ডলি মানে ক্লাসিফাইড করা, যে ওনার সাথে আমার বন্ধুত্ব স্পেশালি। ইন টার্মস অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া যদি আমরা আসি, তাহলে বাংলাদেশ এবং ভারতকে যদি আমরা জয়েন্টলি চিন্তা করি একসাথে, যেটা শার্ট, তাহলে বাংলাদেশ হলো শার্টের পকেট। আবার ভারত বাংলাদেশ একত্র যদি একটা হিউম্যান বডি ভাবি, তাহলে বাংলাদেশ হলো সেটা স্টোমাক। না, ঠিক এইভাবে ব্যাখ্যা করা যাবে আমি না। কেন বলছি, দেশ এবং দুটো দেশ, দেশ তো আলাদা, দেশ আলাদা, দেশ এবং আমার প্রত্যেকের একটা স্বাতন্ত্র আছে রয়েছে। আমরা ছোট দেশ, এই স্টোমাকের ভিতরে যদি পয়জনাস কিছু হয়, এটা হার্ম করবে তাদেরকে। না, সেটি আছে। কিন্তু আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে আসলে এটার কোনো লিগ্যাল কোনো ভিত্তি আছে কিনা। একজন এই যে 48 ঘন্টার মানে যে নোটিশ দিচ্ছেন 48 ঘন্টা, আমার কাছে যেটা মনে হয়, উনি এই নোটিশ এভাবে ওনাকে দিলে এটা কোনো ইফেক্টিভ কিছু না। কারণ লিগ্যাল নোটিশটার কোনো লিগ্যাল আইনগত ভিত্তি নাই। মানে আইনগত ভিত্তি আছে লিগ্যাল নোটিশ দেওয়ার, কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে আমার ওইটা মানতে হবে। কোর্টের ভার্ডিক্ট যেমন বাধ্যতামূলক, আমি লিগ্যাল নোটিশ দিলে সেটা বাধ্যতামূলক নয়। কিন্তু ওনার বেলা যেটা আমি বলবো, উনি যে কথাটা বলছেন, এই কথাটা আমি বলি ডিপ্লোম্যাটিক শিষ্টাচার বহির্ভূত। এই কথাটা উনি যেভাবে বলছেন, এই প্রক্রিয়ায় উনি এভাবে বলতে পারতেন না, বলা উচিত হয়নি বলে আমি মনে করি। নিশ্চয়ই জনাব মোহাম্মদ হোসেন, আপনি দীর্ঘদিন রাষ্ট্রদূত ছিলেন, শুনতে চাই আপনার কাছ থেকে। এনিওয়ে, আমি বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি এবং আরেকটু যদি আপনাকে আমি আগস্টে যেটা অল্পতে শেষ করছি, যেগুলো আপনি বলেছেন যে আওয়ামী লীগের সময়ে আপনার নারায়ণগঞ্জে হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, সিপিবি হয়েছে, আপনি উদীচীর উপরে হয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারবে যে এই সমস্ত গ্রেনেড হামলার পিছনে যে তদন্ত হয়েছে, বিচার হয়েছে, সাজা হয়েছে, আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা আছে, এটা কি প্রমাণিত হয়েছে? কোথাও প্রমাণিত হয়নি। কিন্তু 21শে আগস্টে গ্রেনেড হামলা প্রমাণিত হয়েছে। বিএনপি তারেক রহমান সহ তাদের নেতৃবৃন্দ, হেফাজতুল জিহাদ বলেন আর যারাই বলেন, তারা সম্পৃক্ত ছিল। এইখানে আমি আমার বক্তব্য শেষ করি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন, আমি বলবো যে হ্যাঁ, যেটা উনি বলেছেন, অফকোর্স আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একজন শিক্ষিত লোক এবং জাতিসংঘে উনি 5 বছর আমাদের স্থায়ী দূত হিসেবে কাজ করেছেন। তো একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে, কিছু নিয়ম কানুন আছে, হ্যাঁ, আমরা জানি। তো আমার মনে হয় উনি এই এতদিন দীর্ঘ এই ইয়েতে থাকার পর, ফরেন সার্ভিসে যদিও উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, ইভেন দেন উনি একজন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকার পরে ডিপ্লোম্যাটিক নর্মসে কোনটা প্রকাশ্যে বলা যায়, কোনটা অপ্রকাশ্যে বলা যায়। ডিপ্লোম্যাটিক তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বুঝেছেন। ডিপ্লোম্যাটরা কোনোদিন আপনাকে সরাসরি নো বলে কোনো তার শব্দ নাই। আপনি জানেন সে করবে না, তাও আপনাকে কোনোদিন নো বলবেন না। মে নট, মে নট পসিবল। আরেকটি জিনিস আপনার কাছ থেকে মানে শুনতে চাই, ঠিক ওনারই বক্তব্যে নিশ্চিতভাবেই মানে বোঝা যাচ্ছে যে দল আওয়ামী লীগ এক ধরনের বিব্রতকর অবস্থা পড়েছে, যার কারণে এখন দল থেকেই বলা হচ্ছে যে উনি আওয়ামী লীগের কেউ না। আমি প্রথমে বলছিলাম যে উনি এত 5 বছর জাতিসংঘে ছিলেন, ওনার ডিপ্লোম্যাটিক নর্মসগুলো ওনার জানা উচিত ছিল। যে কথাটা বললে দেশের আভ্যন্তরে কী হবে এবং দেশের বাইরে যে রাষ্ট্রকে নিয়ে আমি কথা বলছি, সে রাষ্ট্রের রিয়াকশনটা কী হবে, সেইটা তার আমার কাছে ভেরি স্যাড টু সে যে উনি এই এতদিন থাকার পরে উনি এটা বুঝতে পারেন না কেন। উনি যদি, তারপর আমি বলবো, উনি যদি আজকে 3.5 বছর মেম্বার অফ পার্লামেন্ট, তার মানে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত। তো রাজনীতির সাথেও সম্পৃক্ত, এখন ডিপ্লোম্যাটিক সার্ভিসে করে আসছেন উনি 5 বছর। তার সেই নবসগুলা, তার সেই জায়গাটা, ডিপ্লোম্যাটির যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, যেখানে এক জায়গায় আপনি বৈঠকে রাষ্ট্রে গিয়ে, আভ্যন্তরীণ কোনো বৈঠকে আপনি একটা কথা বলা আর জনসভায় একটা বসা, পাবলিক মিটিংয়ের কথা, এইটার মধ্যে যে ডিফারেন্সটা উনি বুঝতে পারলেন না, এটার জন্য আমার কাছে খারাপ লাগছে। দ্বিতীয়ত যে জিনিসটা আপনি বলছিলেন, কি আমাকে জিজ্ঞেস করছিলেন যে দল থেকে দল অবশ্যই অস্বীকার করা হচ্ছে যে উনি আওয়ামী লীগের কেউ না, কিন্তু বাস্তবতা না, যেটা আওয়ামী লীগের উনি সংসদ, উনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে
নির্বাচন করে Of course, এমপি of হয়ে course. এসেছেন উনি, আমি যেটা এবং বললাম, গুরুত্বপূর্ণ উনি তো দায়িত্ব 3.5 পালন বছরের করছেন। উপরে হয়ে গেছে দলে রাজনীতি করছেন এবং দলের একজন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, এটা তো আশা করা যাবে না। সুতরাং দলের নির্বাচিত আপনি বলছেন, এটাও সত্য, কিন্তু আমি মনে করি দলের উন্নত, যেহেতু আওয়ামী রাজনীতির সাথে তার সম্পৃক্ত 3.5 বছরের, এবং সেই কারণে আমি মনে করি যে দলের এমনই কোনো মুখপত্রও না, উনি দলের এমন কোনো পর্যায়ের নেতাও না, হ্যাঁ, যে দলের কথাটা উনি বলেছেন এটা তার ব্যক্তিগত, এবং আমি মনে করি এটার সাথে দলে কোনো সম্পৃক্ত নাই। কিন্তু উনি, আমরা দেখেছি যে যখন ট্যুরে গেছেন, ভারত ট্যুরে, ইন্ডিয়া ট্যুরে গেছে, সে ইন্ডিয়া ট্যুরে গিয়েও কিন্তু কিছু কথা উনি বলেছেন যেটি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। যখন একজন ব্যক্তিগত বলে তো আর কোনো শব্দ থাকে না, আপনি রাষ্ট্রের হয়ে, আপনি ফরেন মিনিস্টার, রাষ্ট্রীয় সফরে আপনি আছেন, এবং সেখানে গিয়েও যে কথাগুলো বলে এই কথাটা আমি একটু আগে আপনাকে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি, জি, যে আমি আবার আসি কোনটা দেশে বলবেন কোনটা বিদেশে বলবেন, সেটাকে আপনাকে সেইখানে আপনি জানতে হবে, জানতে হবে। আমি একটু পরিষ্কার করে বলতে চাই, মমতাজ ভাইয়ের সাথে আমি একটা ব্যাপারে একেবারেই দ্বিমত পোষণ করছি, যে তারেক রহমান এবং বিএনপি এই গ্রেনেড হামলার সাথে কোনোভাবে জড়িত না। আবারও বলছি, বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া দরকার ছিল, এই ক্ষেত্রে ভুল হয়েছে এটা বলবো। যেমন 15 আগস্টের ঘটনার সাথে জিয়া রহমান কোনোভাবেই জড়িত না, আওয়ামী লীগের লোকেরাই হত্যা করে আওয়ামী লীগের মন্ত্রীরা গঠন করেছে টোটালি, এবং পরবর্তী সবাই তারা আওয়ামী লীগে ফিরে আসছে, ও জিয়া রহমানকে প্রতিনিয়ত 15 আগস্টের সাথে জড়িত করা হয়। শেষ। এইবার আমি যে কথা বলতে চাই, আওয়ামী লীগের জন্য দুঃখ লাগে, তাই আমি দীর্ঘদিন আওয়ামী লীগ ছাত্র রাজনীতি করেছি, টাকে তোলায় পিষ্ট হয়েছি, মার খেয়েছি, মাসের পর মাস, বছরের পর হাসপাতালে দেখেছি। দুঃখ লাগে এই জন্য আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করার মতো তার লোক নেই। কি দেখছে চারিদিকে? এই ভদ্রলোক কোনো ছাত্রলীগ করে না, এনএসএফ করেছে, দায়িত্ব নিয়ে বলছে। এই ভদ্রলোক একটা বিশাল আকারের একটা ভোট চোর, ভোট ডাকাত, জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই ভদ্রলোক একটা মহা অনৈতিক ও মিথ্যাবাদী। উনি মুক্তিযোদ্ধা না হয়ে উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিলেন, জামুকা এই সরকার আমরা এটা বাতিল করেছে, উনি মুক্তিযোদ্ধা না। আওয়ামী লীগ ধরেন এই সরকারের আপনার মন্ত্রী, অর্থমন্ত্রী, যিনিও মুক্তিযোদ্ধা সাজছে, এই সরকার, এই আওয়ামী লীগের একজন মন্ত্রী আছেন 8 বছর পরে শিশু মুক্তিযোদ্ধা। কি হচ্ছে? তারপরে আওয়ামী লীগের একটা প্রেসিডেন্ট সাথে মমতাজ ভাইরা দীর্ঘদিন রাজনীতি করে, আমরা 75 পরে তার বাড়িতে আমরা থেকেছি, খেয়েছি। মমতাজ ভাইদের মতো লোক যেন মন্ত্রী হলে তাহলে আমাদের কাছে ভালো লাগতো। কোথা থেকে টেনে নিয়ে আসছে, এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মমতাজ ভাই রাষ্ট্রদূত, সাবেক রাষ্ট্রদূত পরিচয়, তার পরিচয় হওয়া ছিল প্রেসিডেন্ট সদস্য 2-1 মধ্যে একজন। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন মহানগরের 72 থেকে 85 পর্যন্ত, এবং 75 পর্যন্ত অবদান। কোথায়? ফারুক খান, যিনি পাকিস্তানি আর্মিদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর সাথে। শেষ করি, না না, ব্যক্তি না, আমি আওয়ামী লীগের উপস্থিত নাই, না উপস্থিত থাকা লাগে না, আওয়ামী লীগের করুণ দশার কথা বলে, আওয়ামী লীগের কাছে এটা মানুষ প্রত্যাশা করে না। ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, পাকিস্তানি বাহিনীকে নিয়ে ভারতে ক্যাম্পে রেখেছে, ওনাকে নিয়েছে হোসেন আলী হাই কমিশনারের কাছে রেখেছে কলকাতায়। সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, যখন বড় বড় কথা বলে, উনি মুক্তিযোদ্ধা নাই, জামুকা বলেছে উনি তো মুক্তিযোদ্ধা নাই, উনি রাজাকার, মহারাজাকার। উনি আওয়ামী লীগ যখন এই দুর্দশার মধ্যে পতিত হয়, তখন আওয়ামী লীগের মন্ত্রী এটাই বলবে, উনি কি এখানে শেষ করেছেন নাকি? ওনার তো বিচার হওয়া উচিত। ওনার তো, আমি অন্য ভাষায়, আমার দর্শক শ্রোতারা অন্যভাবে নেবেন না, ওনার চুল মুছ সব কেটে দেওয়া উচিত। এই কারণে আমি বলি, আমি শেষ করি না না, এটা আমার দেশের জন্য। যখন আমি বলি ভাই আমাকে বলতে দেন, যখন আমার দেশের মানুষ হাত দেখুন গরু ওই পার থেকে এপারে আসে, সেই গরু আনতে যে যখন মারা যায়, বিএসএফ গুলি করে, তখন ওই ভদ্রলোক বলবো না আমি, এই মানে অনৈতিক মানুষটি তখন বলে যে বিএসএফের কোনো দোষ নেই, আমার দেশের লোকেরা গরু চুরি করতে যায়, বিএসএফ প্রতিরোধ বদলে ওরা বোমা মারে, অতএব বিএসএফের গুলি করার রাইট আছে। এই ভদ্রলোক বলে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর, তারপরেও যখন আওয়ামী লীগকে মন্ত্রী এখন রাখে, ও তো বলবেই। এই হলো আওয়ামী লীগের একটা দুরবস্থা। আমি একেবারে শেষ কথা বলতে চাই এটা, যে আজকে এই সরকার অনতি বিলম্বে, ওই যে কথা উনি বলতেছিলেন আর কি, আপনি বাংলাদেশে আজকে যে অবস্থা, এই যে মানবাধিকার শেষ করতে হবে, মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, বেগম খালেদা জিয়ার উপরে যে মানবাধিকার লঙ্ঘন, তারেক রহমানের উপরে যে মানবাধিকার লঙ্ঘন, আমাদের উপরে, আমাদের ধরে নিতে টক শো দেখে আমাদের দায় মামলা, গাড়ি ঘোড়া মামলা, এরকম বলে শত শত মানুষকে গুম করেছে। এবং আয়না ঘর নামে একটা ঘরের কথা আমরা শুনতেছি। আমি মনে করি যে আয়না ঘরের সামনে যারা গুম হয়েছে তাদের যাওয়া উচিত, যদি সত্য হয়ে থাকে, তাদের আত্মীয়স্বজন সেখানে আছে, সেখানে তাদেরকে যাওয়া উচিত বলে মনে করি। আবু হেনা রাজ্জাকি, আপনার সময় আর নাই, আর একদিন নিশ্চয়ই সুযোগ হলে আপনার কথা শুনবো। জি, আমরা নিশ্চয়ই শুনবো, আজকে আর সময় নাই। আমি ধন্যবাদ জানাই জনাব আবু হেনা রাজ্জাকি, মমতাজ হোসেন এবং
জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদের তিনজনকে। রাজ্জাকি ভাইয়ের প্রতি একটা অবিচার হলো। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।